বিচিত্রা দিশা গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি পড়ে শোনাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাগ্নী সরলা দেবী চৌধুরানীর জীবনের আত্মকথা, জীবনের ছড়াপাতা। পঞ্চম পর্ব। আমরা জোড়াসাঁকো থেকে কাশিয়াবাগানে উঠে আসার আগে মেজমামিরা বিলেত থেকে ফিরেছেন। জোড়াসাঁকোয় আরেক নতুন আবহাওয়া এসেছে। মেজমামা সত্যেন্দ্রনাথ ঠাকুর প্রথম ইন্ডিয়ান সিভিলিয়ান, বোম্বে প্রদেশে নিযুক্ত। মেজমামির ছেলেমেয়ে সুরেন বিবির ইংরেজি ভাষণ ও ইংরেজি চালচলনের সঙ্গে সঙ্গে সাহেবি পোশাক পরা বোম্বাইয়ের রামা চাকরের অভ্যুদয় সকলের পক্ষে ভারী আমোদজনক হল। ইন্দিরার বিবি নামটিও বোম্বাইয়ের আমদানি। আরও একটি সঙ্গী ছিল তাদের, ফ্রান্সের নিঃশহর থেকে সংগৃহীত নিসুয়া নামের কুকুর। ছোট ছোট সাদা লোমওয়ালা একটি তুলতুলে জাপানি ল্যাপডগ। সবাই তাকে নিয়ে কাড়াকাড়ি করতুম, কোলে তুলতে চটকাতে ভালোবাসতুম। প্রথমটা দাঁত খিচুতে ত্রুটি করত না, কিন্তু পরে ঠান্ডা হয়ে থাকত। সুরেন বিবিদের পরিধান খাস বিলেতের কোট ও ফ্রক। এ বাড়ির ছোট ছেলেমেয়েদের বাড়ির পরিধান তখনও সেই ইজের আর জামা, আর বাইরে স্কুলে যেতে হলে দিশি দর্জির হাতের যেমন তেমন কাঠের ফ্রক। পেশোয়াজ প্রভৃতির চাল ইরুদিদি ইন্দুদিদিদের পর থেকে উঠে গেছে। বলেছি আমাদের সান্ধ্য বিহার ছিল বাইরের তেতলার ছাদে, কিন্তু বিলেত ফেরত সুরেন বিবিরা রামার সঙ্গে রোজ ইডেন গার্ডেনে বেড়াতে যেত। পালা করে এক এক দিন বাড়ির এক একটি ছেলেমেয়ে তাদের সঙ্গে যেতে পেত। একদিন আমার পালা এলো। দিদির ও আমার দুটি নতুন ফ্রক তৈরি হয়েছে, সুইস মসলিনের উপর সুন্দর ফিতে দিয়ে সাজানো। দিদি তারটা মাঝে মাঝে পরে বাহার দেন, আমার অবসর আসে না। সেদিন ইডেন গার্ডেনে যাব বলে সেই ফ্রক পরে বাইরের বারান্দায় এসে অপেক্ষা করতে লাগলুম রামার সঙ্গে সুরেন বিবিরা এলে একসঙ্গে নিচে নেমে গাড়িতে চড়ব বলে। আমি দাঁড়িয়ে আছি দক্ষিণ দিকের বৈঠকখানার সামনের বারান্দায়। আমাদের পড়ার ঘর হচ্ছে পশ্চিম দিকে। সে ঘর থেকে বেরিয়ে তার বারান্দায় এসে সতীশ পণ্ডিত মশাইয়ের চোখ হঠাৎ আমার উপর পড়ল। কাছে ডেকে জিজ্ঞেস করলেন, কোথায় যাওয়া হচ্ছে এত সাজগোজ করে? সুরেন বিবির সঙ্গে ইডেন গার্ডেনে বেড়াতে যাচ্ছি। কার হুকুমে? মা বলেছেন যেতে। বটে, আমায় জিজ্ঞেস করা হয়নি। আমার বিনা হুকুমে যাওয়া হচ্ছে? যেতে পাবে না। ফিরে যাও মঙ্গলার কাছে, ফ্রক খুলে ফেলো। আমি কাঁদতে কাঁদতে বাড়ির ভিতরে ফিরে গেলুম, নিজেদের ঘরে। মায়ের হুকুমের উপরেও যে পণ্ডিত মশাইয়ের হুকুম চলতে পারে না, এ সন্দেহ এলো না মনে। বড় হয়ে একদিন মার কাছে এই দিনকার ঘটনাটি বর্ণনা করতে মা বললেন, আমার কাছে এসে বললি না কেন তখন? হয়তো দাদা দিদিরা জানেন, কিন্তু আমি তখনও জানতুম না মাই সুপ্রিম কোর্ট। মায়ের অনুমতির বিরুদ্ধে পণ্ডিত মশাইয়ের হুকুমের উপর মায়ের কাছে আপিল আছে। এমনই অকরুণ হর্তাকর্তা বিধাতার হাতে পড়েও যে কতটা আনন্দের অবসর ছিল আমাদের শৈশব জীবনে, তাই আশ্চর্য হই। শিশুচিত্তের স্থিতিস্থাপকতা আরেকটা প্রধান কারণ। যদিও সুরেন বিবি দুই ভাই বোনে ইংরেজি স্কুলে ভর্তি হলেন, একজন সেন্ট জেভিয়ার স্কুলে আর একজন লরেটো কনভেন্টে, আর আমার দাদা জ্যোৎস্নানাথ ও আমি দেশি স্কুলের ছাত্রছাত্রী রইলুম। তবু আমাদের দুটি জোড়া ভাই বোনে খুব ভাব হলো। বাড়ির মধ্যে আমাদেরই বেশি মিল। শিক্ষা দীক্ষা এক ধরনের, কিন্তু গোড়ায় গোড়ায় আমাদের রুচি ও আদর্শের অনেক পার্থক্যও ছিল। বেথুন স্কুলের আবহাওয়ায় আমি ছিলাম ভারী স্বদেশপ্রেমিক। নতুন মামা একদিন আমাদের কোনো একটা সার্কাসে নিয়ে যেতে চাইলেন, একটা বাঙালির ও একটা উইলসন সাহেবের, যেটায় আমাদের অভিরুচি। আমি বললুম বাঙালির সার্কাসে যাব। টাটকা বিলেত প্রত্যাগত মেজো মামির ছেলেমেয়েরা বললেন, সাহেবের সার্কাসে যাবেন, কেননা বাঙালির সার্কাস নোংরা। আমি বললুম, হলোই বা একটু নোংরা, কত কষ্ট করে বাঙালিরা নিজেদের একটা কিছু গড়ে তুলেছে, তাদের দেখব না? নতুন মামাও স্বদেশী, তাই সেবারটা বাঙালি সার্কাসেই যাওয়া হলো। বড় হয়ে মেজমামির ছেলেমেয়েরাও ক্রমে ক্রমে বিচারে আচারে স্বদেশী হতে থাকলেন। হিন্দুস্তান কো অপারেটিভ ইন্স্যুরেন্স সুরেনের একটা মস্ত স্বদেশী কীর্তিস্তম্ভ। এদিকে স্কুলে উপর ক্লাসের কতগুলি মেয়েদের নেতৃত্ব প্রভাবে আমাদের জাতীয়তার ভাব উত্তরোত্তর বর্ধিত হতে থাকল। তাদের মধ্যে অন্যতম নেত্রী ছিলেন কামিনী দিদি ও অবলা দিদি, কবি কামিনী রায় ও লেডি অবলা বসু। তাদের নির্দেশগুলি আমাদের কাছে প্রবহমান হয়ে আসত,
আমার দিদি ও তার সহপাঠিনীদের মধ্য দিয়ে। সব সময় সব ব্যাপারগুলি না বুঝেও তাদের আদেশ অনুযায়ী কাজ করতুম। ইলবার্ট বিলের আন্দোলনে সুরেন বাড়ুজ্যে যখন জেলে যান, তখন সবাই একটা কালো রঙের ফিতে আস্তিনে বাঁধলুম। কেন তা ঠিক জানতুম না, কিন্তু রাস্তায় স্কুলযাত্রী অনেক ছেলেদের হাতেও সেই রকম ফিতে দেখে একটা সহবেদনার বৈদ্যুতিক খেলতে লাগলো মনে। একটা বড় কিছুর সঙ্গে যুক্ত হয়েছি অনুভব করতে লাগলাম। লর্ড রিপনের বিরাট অভ্যর্থনায় স্টেশনের ষাঁড়বন্দি ফ্লাওয়ার গার্লসদের মধ্যে আমায় একজন মনোনীত করা হলো। অভ্যর্থনা কমিটির দেওয়া একই রকমের শাড়ি জামা পরে হাতে ফুলের সাজি নিয়ে প্রায় 30-40টি মেয়ে দাঁড়িয়ে রইলুম ট্রেন আসার প্রতীক্ষায়। যেমন গাড়ি এসে থামল, লর্ড রিপন নামলেন, তার উপর পুষ্পবৃষ্টি করলে ফুলকুমারীরা। আমার জীবনে 9-10 বছর বয়সে এই প্রথম পাবলিক অনুষ্ঠানে অবতারণা। এই অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা ছিলেন ব্যারিস্টার গিরিজাশঙ্কর সেন। তার ছোট বোন প্রমীলা আমার সহপাঠী বন্ধু। তার ওই বড় বোন আজকালকার কংগ্রেসকর্মী মোহিনী দেবী। মেজমামিদের সঙ্গে রবি মামাও প্রথমবারের বিলেত যাত্রা থেকে বাড়ি ফিরে এসেছিলেন। আমরা ছোটরা গানের ভিতর দিয়ে তার সঙ্গে সম্পর্কে এলুম। এই বিষয়ে পূর্বে লিখিত একটি প্রবন্ধ থেকে কিছু কিছু যোগ বিয়োগের সঙ্গে উদ্ধার করেছি। বাড়িতে গান বাজনা অভিনয়দের দিক থেকে রবি মামার প্রাধান্য ক্রমশ ফুটছে। এর আগে নতুন মামা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর সেদিককার কর্ণধার ছিলেন। রবীন্দ্রনাথের বিলেত নিবাসকালেই আমার মায়ের রচিত বসন্ত উৎসব গীতিনাট্যের অভিনয় জ্যোতিরেন্দ্রনাথের অধ্যক্ষতায় অনুষ্ঠিত হয়েছিল। সঙ্গীতের এক মহা হিল্লোলে হিল্লিলিত হয়ে উঠেছিল বাড়ি তখন। আমাদের শিশুকণ্ঠেও প্রতিধ্বনিত হতে থাকতো বড় বড় ভাবের বড় বড় কথায় বড় বড় রাগ। চন্দ্রশূন্য তারাশূন্য মেঘান্ধ নিশীথে হে বাগেশ্রীর তানে আমাদের গলা ও মন খেলিয়ে খেলিয়ে উঠত। বসন্ত উৎসব বাস্তবিকই একখানি অপূর্ব জিনিস। রবি মামার মতো ইউরোপের দেশ বিদেশ ঘুরে বহুদর্শিতায় পুষ্ট প্রতিভার ফল এটি নয়, শুধু ঘরের ভিতরে অন্তঃপুরে বসে বসে অন্তঃপুরিকার রচনা। ভারতবর্ষের পূর্বাপর কেবলমাত্র কল্পনা রাজ্যবাসী কবিদেরই শ্রেষ্ঠতম কাব্য রচনার সঙ্গে তুলনীয়। বন্ধুদের যে আনুকূল্য রবীন্দ্রনাথের কৈশোর থেকে দোসর হয়েছিল, সেই আনুকূল্যের অভাবে এটা দেশে ছড়িয়ে পড়েনি। তবু আগরতলায় ত্রিপুরার রাজপ্রাসাদে যখন বহু বৎসর পরে নিমন্ত্রিত হয়ে যাই, রাজা বীরেন্দ্র মানিক্যের নিজের অধিনায়কতায় তার কন্যা ভগ্নী ও অন্যান্য রাজ অন্তঃপুরিকাদের দ্বারা এই গীতিনাট্যটির অভিনয় দেখে শুনে আশ্চর্য হয়েছিলাম। রবীন্দ্রনাথের জন্য বাড়িতে ভূমি তৈরি। তিনি এসে তাতে নতুন নতুন বীজ খেয়ে পড়তে থাকলেন। তিনি আসার পর প্রথম যে একটি ছোট্ট গীতিনাট্যের অভিনয় হলো, যাতে ইন্দ্র ও শচী সাজেন নতুন মামা নতুন মামি এবং বসন্ত সাজেন রবি মামা, তার নাম মানময়ী নতুন মামাই, তার রচয়িতা। তারপর হলো সরস্বতী পুজোর দিন সারস্বত সম্মিলনে ছাদের উপর স্টেজ বেঁধে বাইরের লোক নেমন্তন্ন করে বহু ধুমধামে বাল্মীকি প্রতিভা। এইতে রবীন্দ্রনাথের প্রতিভা প্রথমে সর্বজন সমক্ষে উদ্ঘোষিত হলো। এসব মধুচক্রের রচয়িতা বড়রা হলেও আমরা ছোটরা নিত্য তাদের প্রসাদ মধুপায়ী ছিলাম। কখনো কখনো তাদের অনুকরণে নিজেদের দল বেঁধেই আবার ওইসবের অভিনয় পরায়ণ হতুম। আমাদের নেতা ছিলেন সুধী দাদা, বড় মামা দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের পুত্র। তিনি রবি মামার অনুকরণ করে ঠিক ঠিক সেই রকম বাল্মীকি সাজতেন। নিজের হাতের লেখাটিও তার লেখার প্রায় অবিকল প্রতিরূপ করে তুলেছিলেন। তখনও তিনি সে প্রখ্যাত রবীন্দ্রনাথ হননি, যার হস্তলিপির অনুলিপি দেশের ডজন দুজন ভক্ত ছেলেরা করেছে। এইরকম পরোক্ষভাবে সঙ্গীত প্রাণকতায় আমরা রবি মামার অধিনায়কত্বে আসতে থাকলুম। কিন্তু যেখানে তার সঙ্গে প্রত্যক্ষ যোগ হলো, সে 11ই মাঘের গানে। এর আগে 11ই মাঘের গানের অভ্যাস বড় মামা নতুন মামা বা বোম্বাই প্রবাস প্রত্যাগত মেজ মামা সত্যেন্দ্রনাথ ঠাকুরের সহ নেতৃত্বাধীনে থাকত। রবি মামা বিলেত থেকে ফেরার পর তিনিই নেতা হলেন। দাদাদের সঙ্গে সঙ্গে নিজেও নতুন নতুন ব্রহ্মসঙ্গীত রচনা করা, ওস্তাদদের কাছ থেকে সুর নিয়ে সুর ভাঙা, নিজের মৌলিক ধারার সুর তখন থেকেই তৈরি করা ও শেখানো, এসবের কর্তা হলেন রবি মামা। বাড়ির সব গাইয়ে ছেলে মেয়েদের ডাকও এই সময় থেকে পড়ল। আগে শুধু অক্ষয়বাবু প্রমুখ ওস্তাদের দল 11ই মাঘের গায়ক ছিলেন। তাদের মধ্যে একমাত্র প্রতিভা দিদি সেজ মামার কন্যার কখনো কখনো স্থান হতো।
কর্মজীবনে যে তৎপরতা রবীন্দ্রনাথের বিশিষ্টতা হয়ে দেখা দিয়েছিল, এখনই তার একটু আভাস পাওয়া গেল। আর শেষ দিন পর্যন্ত ছাপানো কাগজের জন্য অপেক্ষা নয়, দিন দুয়েক হাতে হাতে নকল করা দু একখানা কাগজ ভাগাভাগি করে গান অভ্যাসের পর প্রায় তৃতীয় দিনের মধ্যেই সকাল সন্ধ্যা দুবেলার গানের বইয়ের ২০-২৫খানি প্রুফ আদি ব্রহ্মসমাজ প্রেস থেকে তুলিয়ে আনিয়ে প্রত্যেক গায়কের হাতে একখানি করে বই দিয়ে স্বয়ং আসরে বসে শেখানো কার্যে ব্রতী হতে থাকলেন রবি মামা। আগেকার ব্রহ্মসঙ্গীতগুলির ভাব অদ্বৈতমূলক, উপনিষদের শ্লোকাবলী প্রায় অনুবৃত্ত। আমাদের পক্ষে তার মর্মে প্রবেশ দুরূহ ছিল, কিন্তু রবি মামার আমলের সঙ্গীত গাম্ভীর্য ও মাধুর্য মিশিয়ে শিশুচিত্ত একটা অব্যক্ত আলোড়ন আনতে থাকলো। কিছু বুঝি কিছু বুঝি না, কিন্তু হৃদয় যেন কোনো সুদূর আনন্দের আঁচল ছুঁয়ে আসে। এমনকি এই গানটি আমার ৯-১০ বছরের শিশু মনের কোন কবাটে ঘা দিত। তবে কি ফিরিব ম্লান মুখে সখা, আঁধার সংসারে আবার ফিরে যাব। শুধু ধর্মসঙ্গীতে নয়, এখন থেকে কত ভাবের কত গানে বাড়ি সদা গুঞ্জরিত হতে থাকলো। বাড়িতে শেখা দিশি গান বাজনায় শুধু নয়, মেমেদের কাছে শেখা ইউরোপীয় সঙ্গীতের চর্চাও আমাদের উৎসাহদাতা ছিলেন রবি মামা। আমার একটা নৈসর্গিক কুশলতা বেরিয়ে পড়ল, বাংলা গানে ইংরেজি রকম কর দিয়ে ইংরেজি পিস রচনা করা। একবার রবি মামা আমাদের একটা টাস্ক দিলেন, তার নির্ঝরের স্বপ্নবঙ্গ কবিতাকে পিয়ানোতে প্রকাশ করা। একমাত্র আমি সেটি করলুম। মনে পড়ে তাতে কি অভিনিবেশ শিক্ষা দিলেন, কি গভীরভাবে কাব্যের অর্থবোধ ও সঙ্গে সঙ্গে সুরে ও তালে তাকে দেহদান করার অপূর্ব গহন আনন্দকূপে আমায় ডুব দেওয়ালেন। তখন আমার বয়স ১২ বৎসর। হঠাৎ সেই জন্মদিনের সকালে রবি মামা এলেন কাশিয়াবাগানে, হাতে একখানি ইউরোপীয় মিউজিক লেখার ম্যানুস্ক্রিপ্ট খাতা নিয়ে। তার উপর সুন্দর করে বড় বড় অক্ষরে লেখা সোক্যাটোর, কম্পোজড বাই সরলা। সকাতরে ওই কাঁদিচে সকলে বলে রবি মামার একটি ব্রহ্মসঙ্গীতকে আমি রীতিমতো একটি ইংরেজি বাজনার পিসে পরিণত করেছিলাম। পুরো দোস্তু ইংরেজি পিস, পিয়ানোতে বা ব্যান্ডে বাজাবার মতো। না জানলে কেউ চিনতে পারবে না এর ভিতরটা দিশি গান। জানলে তারা উদারা মুদারা ৩টে গ্রামে ছড়ানো কর্ডের বহু স্বরের বৈচিত্র্যের ভিতর থেকে আসল সুরটির উকিঝুঁকি ধরে ফেলে বিস্ময়ামোদিত হবে। ইংরেজি বিধানে সপ্তাঙ্গে সম্পূর্ণ সেই বাজনাখানি আমার মাথায় স্তরে স্তরে লেখা ছিল। কাউকে শোনাতে গেলেই সবটা মনের থেকে হাতে বেরিয়ে এসে বাজত। রবি মামা খাতাখানি দিয়ে বললেন, এইতে লিখে রাখ, ভুলে যাবি। লেখা হলো, কিন্তু ভোলাও হলো, কেননা সে খাতাখানি গেছে হারিয়ে। আমার জীবনে সবই কিছু যেমন হারানোর তহবিলে গেছে চলে। তারপরেও চিনি গো চিনি বিদেশিনী প্রভৃতি অনেকগুলো রবীন্দ্রগান এবং হে সুন্দর বসন্ত বারেক ফিরাও প্রভৃতি দু একটি নিজের গানও আমার হাতে সেই রকমে ইউরোপীয়মৃত হয়েছিল। অস্তরটি এদের একহারা দিশি সুর, বাইরের শরীরটি তাদের উচ্চনীচ নানা সপ্তকে নানা সুরের অবিস্বাদী মিলনময় একটি রূপ। এসব গান শেখানো এবং গাওয়ানো হয়েছে অনেকবার অনেক সঙ্গীত সভায়। ইংরেজি স্বরলিপি প্রথায় লেখা শ্রমও করেছেন মেজমামার কন্যা ইন্দিরা দেবী, কিন্তু বই করে কোনোদিনও ছাপানো হয়নি। ছাপাখানার সুযোগের অভাবে কিংবা আমার ভিতর থেকে সে বিষয়ে দুর্দমনীয় আগ্রহের ও চেষ্টার অভাবে। কিশোর বয়স পর্যন্ত আমরা থাকি বড়দের হাতে সলতের মতো। ভিতরে ভিতরে জ্বলার ধর্ম থাকলেও তারা উস্কে না দিলে সব সময় বাইরে জ্বলি নে। আর জ্বলাটা যদি অভ্যাসগত না হয়ে যায়, অভ্যাসটা যদি একবার পার হয়ে যাওয়া যায়, পরে আর নিজেকে নিজে বাইরে জ্বালানোর উদ্যম আসে না। আমার বিধাতা আমার পিতামাতাকে সঙ্গীতে বা সাহিত্যে কোনো দিকে আমার আত্ম অভিব্যক্তিকে বাইরে উস্কানোর কাজে নিযুক্ত করেননি। তাদের মুদ্রাঙ্কনের বিষয়ে উৎসাহ উদ্যোগময় করেননি। তাই আজ পর্যন্ত আমার সব লেখাই প্রায় ভারতীর পৃষ্ঠাতেই নিবদ্ধ এবং গানগুলি আমার খাতায় বা গায়কদের মুখে মুখে। আমার লেখা কুমারীরা মাসিকে, সাপ্তাহিকে, দৈনিকে ছাপা সুন্দরী হয়েছে, কিন্তু গ্রন্থের ঘরণী হয়নি। মাত্র গুরুদাস চাটুর্যে কোম্পানির ৮ আনার এডিশনে ছাপানো নববর্ষের স্বপ্ন নামে কতগুলি ছোট গল্প, বড় বড় সভা সমিতিতে ভাষিত ইংরেজি ও বাংলা বক্তৃতা, বঙ্গের বীর সিরিজের দুখানি পুস্তিকা ও ইদানিংকার দু একটি আধ্যাত্মিক বিষয়ের বই ছাড়া
লাহোর থেকে দু একবার আগেকার লেখাগুলি বই আকারে ছাপাবার চেষ্টা করে ব্যর্থ শ্রম হয়েছি। কবি মন্দির প্রভৃতি ২-৩ ফর্মা ছেপে প্রেসওয়ালাদের পকেটে টাকা ভরে রুদ্ধশ্বাস হয়ে গেছে। প্রাণের গভীরে আমার যে সুরদেবতা অধিষ্ঠিত ছিলেন, তাকে নিত্য হবিদানে তার পুষ্টি সাধনা করে তার দ্বারা আমারও পুষ্টিবিধানের হোতা হলেন রবি মামা। আমি গানের বাতিগ্রস্ত ছিলুম। সেখান থেকে নতুন নতুন গান ও গানের সুর কুড়ুতুম। রাস্তায় গান গেয়ে যাওয়া বাঙালি বা হিন্দুস্তানি ভিখারিদের ডেকে ডেকে পয়সা দিয়ে তাদের কাছে তাদের গান শিখে নিতুম। আজও সেই ছোঁক আছে। কর্তা দাদা মহাশয় চুঁচুড়ায় থাকতে তার ওখানে মাঝে মাঝে থাকবার অবসরে তার বোটের মাঝির কাছ থেকে অনেক বাউলের গান আদায় করেছিলুম। যা কিছু শিখতুম তাই রবি মামাকে শোনাবার জন্য প্রাণ ব্যস্ত থাকত। তার মতো সমজদার আর কেউ ছিল না। যেমন যেমন আমি শোনাতুম অমনি অমনি তিনি সেই সুর ভেঙে কখনো কখনো তার কথাগুলিরও কাছাকাছি গিয়ে এক একখানি নিজের গান রচনা করতেন। কোন আলোকে প্রাণের প্রদীপ, যদি তোর ডাক শুনে কেউ না আসে, আমার সোনার বাংলা প্রভৃতি অনেক গান সেই মাঝির কাছ থেকে আহরিত, আমার সুরে বসানো। মহীশূরে যখন গেলুম সেখান থেকে এক অভিনব ফুলের সাজি ভরে আনলুম। রবি মামার পায়ের তলায় সে গানের সাজিখানি খালি না করা পর্যন্ত মনে বিরাম নেই। সাজি থেকে এক একখানি সুর তুলে নিলেন তিনি, সেগুলিকে মুগ্ধ চিত্তে নিজের কথা দিয়ে নিজের করে নিলেন। তবে আমার পূর্ণ চরিতার্থতা হলো। আনন্দলোকে মঙ্গলালোকে হেসো হে গৃহদেবতা, এ কি লাবণ্যে পূর্ণ প্রাণ, চিরবন্ধু চিরনির্ভর প্রভৃতি আমার আনা সুরে বসানো গান। আমার সব সঙ্গীত সঞ্চয়ের মূলে তাকে নিবেদনের আগ্রহ লুকিয়ে বাস করত। দিতে তাকেই চায় প্রাণ যে নিতে জানে। বাড়ির মধ্যে শ্রেষ্ঠ গ্রহীতা ছিলেন রবি মামা। তাই আমার দাতৃত্ব পুঞ্জীভূত হয়ে উঠেছিল তাতে। বন্দে মাতরমের প্রথম ২টি পদে তিনি সুর দিয়েছিলেন নিজে। তখনকার দিনে শুধু সেই ২টি পদই গাওয়া হতো। একদিন আমার উপর ভার দিলেন, বাকি কথাগুলোতেই তুই সুর বসা। তাই ত্রিশঙ্ক কোটিকণ্ঠ, কল কল নিনাদ করালে থেকে শেষ পর্যন্ত কথায় প্রথমাংশের সঙ্গে সমন্বয় রেখে আমি সুর দিলুম। তিনি শুনে খুব খুশি হলেন। সমস্ত গানটা তখন থেকে চালু হলো। আমার সাহিত্যগত রুচিও গড়ে দিয়েছিলেন রবি মামা। ম্যাথু আর্নল্ড, ব্রাউনিং, কিটস, শেলি প্রভৃতি রসভাণ্ডার যিনি আমার চিত্তে খুলে দেন, সে রবি মামা। মনে পড়ে দার্জিলিংয়ে যখন মাস কতক রবি মামা, মা, বড় মাসিমা, দিদি ও আমি ছিলুম, প্রতি সন্ধ্যাবেলায় ব্রাউনিংয়ের সঙ্গে আমার পরিচয় ঘটিয়ে দিতেন এই রবি মামা। সেই সময় পিঠে একটা ফোড়ায় যখন শয্যাশায়ী, তখন শুয়ে শুয়ে মায়ার খেলা গীতিনাট্য রচনা আরম্ভ করেন। প্রতিদিন ১টি ২টি করে গান রচনা করতেন ও সঙ্গে সঙ্গে আমায় শিখিয়ে দিতেন।